আসসালামু আলাইকুম দর্শক। একদিন সবাই ভুলে যাবে। একদিন জাহের আলভির কথা ভুলে যাবে, একদিন ইকরার কথা ভুলে যাবে, একদিন তিথির কথা ভুলে যাবে। আবার একই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে। আবার আমরা সাধারণ মানুষ ফেসবুকে আমাদের রায় ঘোষণা করে দিব। আমরা বিচার চাইব, আবার দুদিন পরে ভুলে যাব, নতুন কিছু আসবে, সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাব। এই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। যাই হোক, ইকরা হয়তো মরে গিয়ে বেঁচে গেছে, তিথি আর আলভি বেঁচে থেকে মরে আছে। এই বিষয়টা নিয়েই আজকের কন্টেন্ট। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যারা সঙ্গে থাকবেন তাদের সবাইকে অগ্রিম অভিনন্দন। যারা নিয়মিত আমার কন্টেন্ট দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করেন নাই, তাদেরকে রিকোয়েস্ট করব, ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যে ইকরা মরে গিয়ে বেঁচে গেছে আর তিথি আর আলভি বেঁচে থেকে মরে গেছে। দেখেন, ইকরার যদি সুইসাইড না করে ইকরা যদি অন্য কিছু করতো, ঝগড়া করতো, বা ইভেন এরকম একটা কথা তো শবনম ফারিয়া তার ফেসবুক স্ট্যাটাসে সে উল্লেখই করেছে, পরে সে আবার সেটা ডিলিট করে দিছে। কি কারণে ডিলিট করেছে জানি না। তার স্ট্যাটাসের বক্তব্য হচ্ছে এরকম যে হ্যাঁ, যদি সুইসাইড না করে ডিভোর্স দিয়ে চলে আসতো তাহলে আপনারা বলতেন মেয়েটার মধ্যে সমস্যা আছে, সংসারটা টিকায় রাখতে পারলো না, বাচ্চাটার মুখের কথাও ভাবলো না, সংসারটা ভেঙে দিল। আবার যদি অন্য কাউকে বিয়ে করতো তাহলে বলতেন মেয়েটা 12 ভাতারি। তাহলে মেয়েটা আসলে করবেটা কি? এই ধরনের একটা স্ট্যাটাস শবনম ফারিয়া দিয়েছিলেন। শবনম ফারিয়া আপনারা জানেন, সে নিজেও ব্যক্তিগত লাইফে ডিভোর্সি, একবার না দুইবারের ডিভোর্সি, এবং তিনি বিয়েও করেছেন একাধিকবার। তো সে খুব অনেস্ট তার লাইফ নিয়ে, সে কখনো এই ধরনের পথ বেছে নিবে না, হয় না, হচ্ছে না, মনে মনে হচ্ছে না, ডিভোর্স দিয়ে দিবে, আবার জীবনকে নিয়ে গো অন, মুভ অন করবে। স্বপ্ন ফাইনার মতো সবাই পারে না, ইকরা পারে নাই, সে মুভ অন করতে পারে নাই, সে ডিভোর্সটাও ঠিক মতো আদায় করে নিতে পারে নাই, সে সমাজের কথা ভাবতে যায় নিজের কথা ভাবে নাই। নিজের কথা যদি সে ভাবতো তাহলে এত সুন্দর একটা ছেলের কথা তার নিশ্চয়ই মনে হতো গলায় দড়িটা দেওয়ার আগে। অ্যাকর্ডিং টু আলভি, তার ছেলে সেই এক্সট্রিম টাইমে, সেই অন্তিম সময়ে দরজার নকও করছিল, মা মা করে চিৎকার করছিল, বলছিল মা দরজাটা খোলো। বাচ্চার সেই চিৎকার মায়ের কান পর্যন্ত যায়নি, কারণ সোশ্যাল মিডিয়ার একটা চাপ তার কান বন্ধ করে রেখেছিল। সেই সোশ্যাল মিডিয়া, সেই সমাজ, সেই আশেপাশের মানুষজন যারা প্রতিনিয়ত ইকরাকে দেখে বলতো, ইস, মেয়েটির জামাইটা কেমন যেন, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর একটা বাচ্চা, তা রেখে মেয়েটির জামাইটা, ইস। আবার হয়তো কেউ সরাসরি এসে ইকরাকে পোক করতো। ইকরার অনেক ভয়েস রেকর্ড বেরিয়েছে। ইভেন অনেকে বলছে, ইকরার এই ঘটনার পরে অনেকে লাইভে এসে বলছে যে তারা ইকরাকে সাবধান করে দিয়েছিল, তারা ইকরাকে বুঝাইছে, কিন্তু ইকরা চেষ্টা করে গেছে, শেষ অবধি চেষ্টা করে গেছে সংসারটা টিকিয়ে রাখবার জন্য। অনেকে বলছে 2 বছর আগেই ইকরা এই সমস্ত কিছু জানতো। অনেকে প্রমাণ সহ বলছে যে 2 বছর আগে থেকে ইকরা সমস্ত কিছু জানতো এবং সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, 2 বছর আগেই যদি ইকরা সমস্ত কিছু জানতো তাহলে এত বড় বিষয়টা কেন তিথি এবং আলভি অস্বীকার করছে, ইগনোর করছে, বলছে ভালো কলিগ ছাড়া কিছুই না। ভালো কলিগ ছাড়া যদি কিছু নাই হয় তাহলে আর যারা আছে মিডিয়াতে কাজ করছে, আর যারা নায়ক নায়িকা আছে, তারা কেউই কি কারো ভালো কলিগ না? আমি যদি সরাসরি নাম বলি, অপূর্ব,
আফরান নিশো, তৌসিফ, জোভান, ইভেন ফারহান, এরা কি কারো ভালো কলিগ না? এদের ফ্যামিলিতেও কি একই ঘটনা ঘটতেছে? হু নোজ। ইকরার মতো নেক্সট কোনো হিরোর ঘরে কোনো স্ত্রী যে এরকম পদক্ষেপ নিবে না, হু নোজ। কারণ ইকরা মারা যাওয়ার পরেই ইউটিউবের একজন জনপ্রিয় নায়ক সজলের স্ত্রী ফেসবুকে এসে তার স্বামীর প্রতি অনেক ঝাল ছেড়েছেন। এই সজলের স্ত্রী কিন্তু সজল না সজীব, সজল বোধহয়, ইকরার সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিল। অর্থাৎ আলভি, সজল এবং দুজনের স্ত্রী একসঙ্গে অনেক ঘোরাফেরা করেছে। তাদের দুজনের একসঙ্গে, চারজনের একসঙ্গে ছবিও আছে। এবং ইকরার সঙ্গে আলভির প্রত্যেকটা, আলভি যাদের সঙ্গে কাজ করতো, প্রত্যেকটা নায়িকার বা প্রত্যেকটা নায়কের ওয়াইফের সঙ্গে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, ফ্যামিলিগত সম্পর্ক, বাসায় যাওয়া আসার সম্পর্ক। আলভির এক কলিগ, সম্ভবত ওর ডিরেক্টর রথি, যার সঙ্গে আলভির ব্যবসায়িক সম্পর্ক ছিল নাটকের চ্যানেল দিয়ে, তার সঙ্গেও ইকরার ভালো সম্পর্ক। ইকরার ভালো সম্পর্ক ছিল আলভির ডিরেক্টর আদিবাসী মিজানের সঙ্গেও। কিন্তু ইকরার সঙ্গে যাদের ভালো সম্পর্ক ছিল তারা কেউই বলছে না যে আলভি ভালো। তারা কেউই বলছে না যে আলভিকে আগে থেকে মানে সচেতন করে দেয়া হয় নাই, আলভিকে আগে থেকে সাবধান করে দেয়া হয় নাই। তারা সবাই বলছে আলভিকে অনেক আগে থেকেই সাবধান করে দেওয়া হচ্ছিল। তাহলে আলভি কোন জোরে এই রিলেশন কন্টিনিউ করলো? নিশ্চয়ই তার ঘরের জোরে। নিশ্চয়ই আলভি তার ঘর এবং পর দুটোই মেনটেন করে চলতে পারছিল। একটা অডিও ক্লিপে দেখা গেছে আলভি তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাকে যদি ইকরা ফোন করে তাহলে সে যেন বলে ভাই আউটডোরে আছে শুটিংয়ে, মানে বউকে ম্যানেজ করা। সোজা কথা, ইকরাকে আলভি ম্যানেজ করতে পারত, কিন্তু ইকরা নিজেকে নিজে ম্যানেজ করতে পারতো না। যখন আলভির চারপাশের লোকজন বা ইকরার চারপাশের লোকজন আলভিকে নিয়ে ইকরার কাছে প্রমাণ সহ অনেক কিছু উপস্থাপন করত, সেগুলো কোনো স্ত্রী মেনে নিবে না। কোনো স্ত্রী কেন, কোনো প্রেমিকাও মেনে নিবে না। যে বিষয়গুলো শুনলাম এ পর্যন্ত আলভি সম্পর্কে, যত অভিযোগ, তার মধ্যে মদ, জুয়া, নারী, তিনটা অভিযোগই আছে। আলভির সঙ্গে যে তিনটা অভিযোগ আছে, এই তিনটা অভিযোগের দুইটা খুব সূক্ষ্ম, খুব ইফেক্ট, মানে গাঢ় অভিযোগ, ডার্ক অভিযোগ, সেটা হচ্ছে নারী এবং জুয়া। কথায় আছে যে মদ, জুয়া, নারী যাকে ধরেছে তাকে ধ্বংস করে দিয়েছে। আলভির ক্ষেত্রেও তাই হয়েছে। আচ্ছা, আলভি না হয় ধ্বংস হলো, তিথি কেন ধ্বংস হচ্ছে বা হবে? আদৌ কি আলভি তিথি ধ্বংস হবে? আই থিঙ্ক নো। এগুলা মানুষ ভুলে যাবে একটা সময়। বড় জোর 6 মাস, বড় জোর 1 বছর। এই 1 বছরে এত কিছু ঘটবে দেশে, এত কিছু ঘটবে যে আলভি নামের কোন একজন শিল্পীর বউ মারা গিয়েছিল, এটা মনে করতে কষ্ট হবে। তার নামটা যদি কি ছিল আলভির বউ, ওই যে এরকম সিচুয়েশন তৈরি হবে। ভাই নাম বলবো না, আমাদের দেশের একজন বিখ্যাত একজন ডিরেক্টর কাম রাইটার এখনো বেঁচে আছেন। তার স্ত্রীও নিজের গায়ে আগুন ধরিয়ে মারা গেছে, সুইসাইড, আত্মহত্যা করেছে। কিন্তু সে তো এখনো বহাল তবিয়তে আছে, সে তো এখনো দিব্যি নাটক লিখছে, নাটক বানাচ্ছে, সে তো এখনো মানুষের সম্মান, তাকে সম্মান দিয়ে মানুষ কথা বলছে, দাওয়াত দিচ্ছে, তার সঙ্গে মিশছে, তার সঙ্গে হাই হ্যালো করতেছে। সো আলভির ক্ষেত্রেও এটাই হবে। মানুষ একসময় ভুলে যাবে, আলভি তার পুরনো পেশায় ফিরে আসবে, তিথিও তার পুরনো পেশায় ফিরে যাবে। এখন কেউ যদি আলভিকে আর তিথিকে সাপোজ নাটকে নিচ্ছে না, ধরেন কেউ আলভি আর তিথিকে নাটকে নিচ্ছে না,
তাহলে আলভি আর তিথি মিলেই আবার নতুন নাটক বানাবে। সেই নাটক দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে, আরে ওরা না, আরে কি নাটক করছে, চল তো দেখি। এই মুহূর্তে আলভি আর তিথি যদি নাটক করে, এই মুহূর্তে আলভি আর তিথিকে নিয়ে যদি কোনো নাটক হয়, সেটি যদি ইউটিউবে প্রচার হয়, তাহলে পূর্বের যে কোনো নাটকের তুলনায় আলভির সেই নাটকটি ভিউ বেশি হবে, আমি বলে দিচ্ছি। সেই নাটকটির ভিউ বেশি হবে, এটাই আমরা সোশ্যাল মিডিয়ায় মুখে ফেনা তুলে ফেলবো, আলভির বিচার চাই বিচার চাই, কিন্তু ঘরে বসে ড্রয়িং রুমে বসে আলভির সেই নাটকটা আবার দেখবো, এই নতুন নাটক আসছে ছেলেটার, দেখি না নায়িকার সঙ্গে কি কি করছে। আচ্ছা, পুরান নায়িকা তো সেই তিথি, তো দেখি না তিথি আর আলভি এখন কত দূরত্ব রেখে অভিনয় করে, আগে যেরকম অভিনয় করতো সেরকম ক্লোজ ঘেঁষাঘেঁষি করে অভিনয় করে কিন্তু দেখি না। এই ধরনের কত মানসিকতা নিয়ে টেলিভিশনের সামনে বসবে অনেকেই। সো যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, সেটা হচ্ছে যে একটা সময় আলভির কথা তিথির কথা আমাকে ভুলে যাবে। আজকে আলভি কষ্ট পাচ্ছে, তিথি কষ্ট পাচ্ছে, ফেসবুকে এসে কান্নাকাটি করছে, কিন্তু মানুষ তাদেরকে নিয়ে ট্রল করছে। আবার এই মানুষই একটা সময় তাদের নাটক দেখার জন্য সময় বের করে বসে থাকবে, বা সময় বের করে আলাদা একটা স্লট রাখবে যে আজকে আলভির নাটক আছে, দেখতে হবে। কারণ দিন শেষে অবৈধ না অবৈধ, নীতির মধ্যে পড়ে কি না পড়ে, এগুলো কেউ বিবেচনা করে না। সবাই চিন্তা করে যে আমার একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা লাগবে, 1 ঘন্টা 40 মিনিট সময় হাতে আছে, আমি একটা নাটক দেখবো। কার নাটক দেখবো? ঠিক আছে, চলো আলভির নাটকটা দেখি। কিন্তু আলভির নাটককে নিয়ে, আলভিকে নিয়ে আগে যে আমি বর্জনের ডাক দিয়ে দিয়েছিলাম, আলভির বিষয়টা যে আমার কাছে ভালো লাগছে না বা নীতিগতভাবে যায় না, এই বিষয়গুলো আর কেউ মাথায় রাখবে না। সো নো চিন্তা নো ফুর্তি, বিষয়টা এরকম যে একটা সময় গিয়ে আলভিও সাধারণ জীবনযাপন করবে, তিথিও সাধারণ জীবনযাপন করবে। মাঝখান দিয়ে তারা অস্বীকার করলো যে তাদের মধ্যে কোনো রিলেশন নাই, মাঝখান দিয়ে তারা পৃথিবীর মানুষকে মিথ্যেবাদী করার একটা প্রয়াস দেখালো। তবে অদূর ভবিষ্যতে যদি আলভি আর তিথি একে অন্যকে বিয়ে করে সংসার, এখন তো সামনের সব কাটা নাই, এখন তো সামনে থেকে কাটা সরে গেছে, ইকরা নাই। অদূর ভবিষ্যতে যদি আলভি আর তিথি বিয়ে করে, একসঙ্গে সংসার করে বা লিভ টুগেদার করে, তাহলে ধরেই নেওয়া যায় যে ইকরার প্রয়াণে তাদের সুবিধাই হলো। আপনারা কি বলেন?